আচ্ছা ভাই, ওই যে সাবজেক্টিভ জাজমেন্ট আর হচ্ছে অবজেক্টিভ জাজমেন্ট, এই দুটার বিষয়ে একটু যদি বলতেন আর কি, মানে একটু ক্লিয়ার করলে ভালো অবজেক্টিভ হইতো। জাজমেন্ট হচ্ছে ম্যাথমেটিক্যাল, যেগুলো দুই দুই আর দুই যোগ করলে কত হবে? চার। চার হবে। এগুলোকে বলা হয় অবজেক্টিভ জাজমেন্ট। আর সাবজেক্টিভ জাজমেন্ট মানে হচ্ছে এর মধ্যে এই যে দুই আর দুই চার এরকম একদম ক্লিয়ার বলা যাবে না। সাবজেক্টিভ জাজমেন্ট আমরা কোথায় ইউজ করি? সবচেয়ে টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং এস্টিমেট, যেমন প্রভিশন ফর হুম। ব্যাড ডেট। জি। আগামী বছর ব্যাড ডে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে কি টাকা আদায় হবে না এক্স্যাক্টলি, 100 টাকা, 500 টাকা, 1 লাখ টাকা, 10 কোটি টাকা, এটাকে বলতে পারেন? না ভাইয়া, না, বলা কারো যাবে না। পক্ষে বলা সম্ভব? হুম হুম, না। বলা সম্ভব। এইগুলো হচ্ছে সাবজেক্টিভ জাজমেন্ট ইউজ করা হয়। কি করা হয়? কোম্পানি দেখে, তার ওই কাস্টমারদের প্রোফাইল অ্যানালাইসিস করে, কাস্টমারদের প্রায়র ইয়ার গুলোতে তাদের যে হ্যাবিট, পেমেন্টের হ্যাবিট দেখে। এগুলো অনেক কিছু বিচার বিশ্লেষণ করে তারপরে তারা আহ ঠিক করে যে কতটুকু ব্যাড ডেট হতে পারে। এই জন্য দেখবেন যে ব্যাড ডেটের 10%, 5%, 15% প্রভিশন থাকে। সো যেখানে ঠিক। ম্যাথমেটিক্যালি একদম একটা জিনিস অ্যাকুরেটলি বের করা যায় না, সেখানে সাবজেক্টিভ জাজমেন্ট ইউজ করা হয়। এবং এই সাবজেক্টিভ জাজমেন্ট ইউজ করার ক্ষেত্রে আমরা নিশ্চয়ই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক চ্যাপ্টারটা পড়েছি আমাদের আইএসআইএফআরএস এ। ওখানে একটা টার্ম আছে যেটা তোমাদের ইসেও থাকার কথা, কিন্তু বলে প্রথম লেভেলের অ্যাকাউন্টিং এও থাকার কথা, প্রুডেন্স। বলা জি হয় ভাই। এই সাবজেক্টিভ জাজমেন্টের ক্ষেত্রে ম্যানেজমেন্ট শুড বি প্রুডেন্ট। প্রুডেন্ট মানে ম্যানেজমেন্ট শুড ইউজ দেয়ার বেস্ট প্রফেশনাল জাজমেন্ট। বায়াসড হওয়া যাবে না। কিরকম? যে আমি 10% রাখা উচিত ব্যাড ডেটের প্রভিশন, কিন্তু আমার বাজেটের যে প্রফিটের টার্গেট ফিল আপ হয় নাই। বাজেটের প্রফিটের টার্গেট যদি আমরা ফিল আপ করতে না পারি, আমাদেরকে রিকোয়ার্ড ইনসেনটিভ বোনাস দিবে না। তাহলে কি করলো? যে রাখা উচিত 10%, আচ্ছা ঠিক আছে 5% রাখো ব্যাড ডেটের প্রভিশন। 10% থেকে 5% রাখা মানে কি? এই প্রভিশন 50% কমিয়ে দেওয়া। এই যে তখন ম্যানেজমেন্ট বায়াসড হয়ে গেল, আর প্রুডেন্ট থাকলো না। হুম। বুঝতে পারছো সাবজেক্টিভ অবজেক্টিভ জাজমেন্ট? এখন আমরা একটু দেখি যে কেস বেস কোশ্চেন আমরা কিভাবে আনসার করব। এটা বাই দিস টাইম এখন আমাদেরও ধারণা তোমরা অনেকে অনেকবার পরীক্ষা দিচ্ছ, তোমরা জেনে গেছো। তারপরে কারো যদি ফার্স্ট টাইম হয়, তার জন্য এটা জানা দরকার। একটা কেসের কেস বেস কেস বেস কোশ্চেনের ক্ষেত্রে কেস বেস কোশ্চেনের ক্ষেত্রে সব সময় মাথায় রাখতে হবে আমাকে পড়া শুরু করতে হবে শুরু থেকে না। প্রথমে পড়তে হবে আমাদেরকে রিকোয়ারমেন্ট। ফার্স্ট আমরা কি পড়বো? রিকোয়ারমেন্টটা পড়বো। একবার দুইবার লাগলে তিনবার পড়বো, বারবার পড়ে আমাকে বুঝতে হবে। যেমন প্রথমে বলছি যে ফার্স্ট রিড দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য কেস অর কোশ্চেন, লুক কেয়ারফুলি দ্য ওয়ার্ডিং অফ দ্য কোশ্চেন। ওয়ার্ডিংটা কি? বিশেষ করে রিড দ্য ভার্বস অফ দ্য রিকোয়ারমেন্ট। এই ভার্বস থেকে কিন্তু আসলে বুঝতে হবে আমাকে কি লিখতে হবে। তোমরা কিন্তু অনেক সময় তোমাদের ফেল করার আমি একটা জিনিস বলি, যেমন আমি তো একটা কোর্স পড়াই সেকেন্ড লেভেলেও, আমি স্টুডেন্টদের সঙ্গে যখন কথা বলি বুঝতে পারি তোমরা ফেল করো 80-90% ক্ষেত্রে হচ্ছে তোমরা কোশ্চেনের রিকোয়ারমেন্টটা বুঝো না। কোশ্চেনে যেটা চাওয়া হচ্ছে তুমি বুঝো আর একটা, সো লেখো উল্টা। তোমার কাছে চাচ্ছে একটা, তুমি লেখো আর একটা, তাহলে তো তোমাকে তুমি পাস করতে পারবে না। মনে করো যে আমি আমি তো 90% আনসার করে আসছি, কিন্তু চেয়েছে একটা, তুমি লিখে আসছো আরেকটা। এরকম করলে কিন্তু পাস করা যাবে না। সো যখন আমি কোশ্চেনের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো, এরপরে আমি শুরু থেকে কেসটা পড়তে থাকবো। শুরু থেকে আমরা কেসটা পড়তে থাকবো, এবং শুধু কেস পড়বো না, কেস পড়বো আর মাথার মধ্যে সব সময় চিন্তা করব যে ওই রিকোয়ারমেন্টটা, আমার রিকোয়ারমেন্টের আনসার কি হবে সেটা আমি খুঁজবো। এইভাবে কেসটা পড়তে হবে। এরপরে কেসটা পড়া হয়ে গেলে আমি রিকোয়ারমেন্ট অনুযায়ী আনসার করব। বাট অবশ্যই আমাকে টাইম লাইনটা মাথায় রাখতে হবে। আমি একটা ভালো পারি এটা আপন মনের মাধুরী মিশিয়ে বারংবার লিখতে যে আমার যে অন্য কোশ্চেনের সময় আমি কনজিউম করে ফেলবো, দ্যাট শুড নট বি। এটা কিন্তু করা যাবে না। যেমন আমি এখানে, এটা আমার ক্লাসে আমি সবসময় দেই যাদেরকে আমি পড়াই বিভিন্ন level। এখানে অনেকগুলো ভার্ব আমি দিয়েছি, ভার্ব গুলোর মিনিং তোমরা দেখো। ডিফাইন, অনেক সময় বলে ডিফাইন ডিফাইন গোয়িং কনসার্ন। তো তখন গোয়িং কনসার্ন বলতে তুমি কি বুঝো সেই মিনিংটা তোমাকে বলতে হবে। এখন এরপর অনেক সময় থাকে আইডেন্টিফাই। আইডেন্টিফাই মানে তোমাকে ওই যে জিনিসটা আইডেন্টিফাই করতে বলতেছে ওই জিনিসটা তোমাকে ক্লিয়ারিফাই করতে হবে, ক্লিয়ার করে দিতে হবে।
ডিসক্রাইব, ডিসক্রাইব বললে তোমার যে জিনিসটা ডিসক্রাইব করতেছে ওর যে কি ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স সেগুলো তোমাকে বলতে হবে। অনেক সময় তাকে ডিস্টিংগুইশ, ডিস্টিংগুইশ মানে দুইটা জিনিসের মধ্যে তোমাকে পার্থক্য করতে বলবে, ওই দুইটা কনসেপ্টের মধ্যে কি কি পার্থক্য আছে সেইটা তোমাকে কনসেপ্ট বা ভিউ পয়েন্ট অনুযায়ী তোমাকে ওটা বলতে হবে। এরপর থাকে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট। কম্পেয়ার মানে তোমাকে সিমিলারিটিস গুলো বলতে হবে, দুইটা জিনিসের মধ্যে কি কি সাদৃশ্য আছে, সিমিলারিটিস আছে। আর যখন কন্ট্রাস্ট বলবা তখন দুইটার মধ্যে কি পার্থক্য আছে সেটা বলবা। আর শুধু যদি কন্ট্রাস্ট থাকে তাহলে দুইটা টার্মের মধ্যে যে পার্থক্য আছে সেটা তোমাকে বলতে হবে। অ্যানালাইজ, অনেক সময় কোশ্চেনের মধ্যে থাকে অ্যানালাইজ, তোমাকে রিজন গুলো ব্যাখ্যা করতে হবে। ওই যে কোশ্চেনে যে সিচুয়েশন দেওয়া আছে, কারেন্ট যে সিচুয়েশন দেওয়া আছে অথবা যে ঘটনা ঘটেছে সেইটা তোমাকে রিজন দিয়ে ব্যাখ্যা করতে হবে। এরপর অনেক সময় কোশ্চেনের ভার্বে থাকে অ্যাসেস। অ্যাসেস মানে হচ্ছে তোমাকে স্ট্রেংথ, উইকনেস, ইম্পর্টেন্স, সিগনিফিকেন্স বা অ্যাবিলিটি টু কন্ট্রিবিউট, এই আঙ্গিকে কোশ্চেনটা লেখার চেষ্টা করতে হবে। তুমি যে সবই করতে পারবা তা না, বাট মিনিংটা এটা দাঁড়ায়। অ্যাসেস করতে বললে তোমাকে সুবিধা, অসুবিধা, গুরুত্ব বা এটা কি কাজে লাগে এইভাবে তোমাকে আনসারটা করতে হবে। মানে এক্সামিন, এক্সামিন মানে হচ্ছে ক্রিটিক্যালি রিভিউ করতে হবে ইন ডিটেল। তোমাকে যে সিনারিওটা দেওয়া হয়েছে ওই সিনারিওটা তোমাকে ক্রিটিক্যালি রিভিউ করতে হবে। ডিসকাসের আগেও ছিল যে পক্ষে বিপক্ষে বলা, বা আগে একটু অন্যভাবে ছিল, না ডিসকাস ছিল না, ডিসক্রাইব ছিল। ডিসকাস মানে হচ্ছে তুমি পক্ষে বিপক্ষে বলবা। একটা জিনিস মাথায় রাখো, ডিসকাস করতে বললে তোমাকে কিন্তু ক্রিটিক্যালি ডিসকাস করতে বলে নাই বা ক্রিটিক্যালি ইভালুয়েট করতে বলে না। ডিসকাস করতে বলে তোমার যেটা মনে হবে যেদিকে পাল্লা ভারী, পক্ষে বললে পক্ষে বেশি বলবা, তার বিপক্ষে একটু কম বলবা। তোমার যদি মনে হয় যে না এটা বিপক্ষেই বেশি বলা উচিত, সেইভাবে হিসাব করে বলতে হবে। সো ডিসকাস মানে যেহেতু কিছু বলা নাই, চেষ্টা করবো যদি পক্ষে বেশি হয় পক্ষেই বলা উচিত। এক্সপ্লোর, এক্সামিন আর ডিসকাস ইন এ ওয়াইড রেঞ্জিং ম্যানার। এক্সপ্লোর করতে বলছে মানে তোমাকে ওয়াইডার অ্যাসপেক্টে, ব্রডার অ্যাসপেক্টে জিনিসটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। ক্রিটিসাইজ, ক্রিটিসাইজ যেহেতু করতে বলছে তার মানে যে জিনিসটা ক্রিটিসাইজ করতে বলেছে সেই জিনিসটার বিভিন্ন উইকনেস, প্রবলেম, এই জিনিসগুলো সাপোর্টিং এভিডেন্স সহ তোমাকে ব্যাখ্যা করতে হবে। তোমাকে যদি ইভালুয়েট করতে বলে, ইভালুয়েট করতে বললে তুমি পক্ষে বিপক্ষে বলবা, বাট পক্ষে একটু বেশি বলবা। আর যদি বলে ক্রিটিক্যালি ইভালুয়েট তাহলে পক্ষে বিপক্ষে বলতে হবে, বিপক্ষে একটু বেশি বলতে হবে। যখন বলবে ক্রিটিক্যালি ইভালুয়েট মানে তোমাকে সিগন্যাল দিচ্ছে তুমি বিপক্ষে বেশি বলো। কন্ট্রাস্ট দ্য কেস, অনেক সময় বলে এই কেসটা তৈরি করো, তখন পক্ষে বিপক্ষে সাপোর্টিং দিয়ে এভিডেন্স সহকারে তোমাকে ব্যাখ্যা করতে হবে। লাস্ট অন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক কোশ্চেন তোমাকে রিকমেন্ড করতে বলে, রিকমেন্ডেশন করতে বলে। সো রিকমেন্ডেশনের ক্ষেত্রে আমি একটা কথা বলি, মনে করো তোমাকে একটা স্মল একটা কোম্পানির একটা সিনারিও দিয়ে তোমাকে রিকমেন্ডেশন করতে বলতেছে। তুমি এমন এমন রিকমেন্ডেশন করলা যে রিকমেন্ডেশনটা অ্যাপ্লাই করার ক্ষমতা ওই কোম্পানির নাই, অনেক বড় জায়ান্ট কোম্পানির জন্য সেটা প্রযোজ্য। তাহলে কিন্তু তুমি ইরেলিভেন্ট রিকমেন্ডেশন করলা, যেটা তার ধারণ করার ক্ষমতা নেই। আবার অনেক সময় দেখবা কোশ্চেনে বলে তুমি অডিট সিনিয়র, তুমি অডিট ম্যানেজার, তুমি অডিট পার্টনার। সো তোমাকে যখন সিনিয়র বলবে তখন তুমি যদি পার্টনার লেভেল থেকে রিকমেন্ড করো তাহলে কিন্তু হবে না। তোমাকে ওই তোমার লেভেল বুঝে, ম্যানেজারের কথা বলছে, ম্যানেজারিয়াল লেভেল বুঝে তোমাকে রিকমেন্ডেশনটা দিতে হবে। সো রিকমেন্ডেশনটা তুমি কে এবং কার জন্য দিচ্ছ, কে রিকমেন্ডেশন দিচ্ছে এবং কার জন্য রিকমেন্ডেশন দিচ্ছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা বুঝে তোমাকে রিকমেন্ডেশনটা দিতে হবে। তো এইগুলো ছিল ভার্ব এক্সাম টেকনিক নিয়ে, এটা শেষ। আমি এখন এক্সামিনার রিভিউ নিয়ে কিছু বলবো। এ পর্যন্ত আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমরা অনেক সময় অনেক মক এক্সাম নিয়েছিলাম, তার কিছু জিনিস আমার কাছে ছিল, সেটা দিয়ে আমি কিছু স্লাইড বানানোর চেষ্টা করেছি। যেমন দেখো এখানে এক্সামিনার লিখেই দিয়েছে হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন এট অল, মানে তুমি কোশ্চেনের রিকোয়ারমেন্টই বুঝো না। সো নিড টু রাইট দ্য কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার লিখতে গেলে আমাকে কোশ্চেনটা বুঝতে হবে, কোশ্চেনের রিকোয়ারমেন্টটা কোশ্চেনের রিকোয়ারমেন্টে আসছে। আমি তো খুব সহজ উদাহরণ দিই,
কঠিন উদাহরণ দিলে তোমাদের বুঝতে কঠিন হবে। কোশ্চেনে বলতেছে বাংলাদেশের রাজধানী কি, তুমি মনে করছো যে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কি আসছে, তুমি লিখছো চিটাগং, তাহলে তোমাকে মার্কস দিবে। সো কোশ্চেনের রিকোয়ারমেন্টটা বোঝা সবচেয়ে জরুরি, এবং তোমরা যে ফেল করো তার একটা বড় কারণ হচ্ছে তোমরা রিকোয়ারমেন্টটা বুঝতে পারো। আনসার করার ক্ষেত্রে এখানে এক্সামিনার বলতেছে যে কোশ্চেনের আনসার করতে যে অনেক আজে বাজে জিনিস লিখছে, ইরেলিভেন্ট জিনিসপত্র লিখছে, টু দা পয়েন্টে, মানে কোশ্চেনের কনটেক্সটে, রিকোয়ারমেন্টের কনটেক্সটে আনসারটা হয় নাই। সো এমনি তোমার হাতে সময় কম, তুমি যদি আরো আজে বাজে ইরেলেভেন্ট জিনিস লিখতে যাও তাহলে তুমি আসল কথা লিখতে পারবে না, এতে এক্সামিনার আরো বিরক্ত হবে। নিড টু রাইট এক্সপ্লানেশন উইথ এক্সাম্পল, তোমাকে এক্সপ্লেন করতে বলছে, ও কি করছে দেখো, জাস্ট বুলেট পয়েন্টের মতো করে লিখে চলে গেছে। তো বুলেট পয়েন্টের মধ্যে খালি লিখলে তো হবে না, তোমাকে তো এটা তো এক্সপ্লেইন করতে হবে। এইটা অর্থ এই না যে বারবার তুমি 2-3 কলাম করে তুমি ব্যাখ্যা করবে, তাও না, তুমি যদি দুইটা ডেফিনেশনও এক্সপ্লেন করে দাও তাও তুমি মার্কস পাবা, বাট সেটাকে এক্সপ্লেন করতে হবে, খালি বুলেট পয়েন্ট লিখলে তো হলো না। এরপরে হচ্ছে আমাকে কোশ্চেনের মার্কসটা দেখতে হবে, একটা 5 মার্কসের কোশ্চেন, একটা 10 মার্কসের কোশ্চেন। সো দুইটার লেন্থ তো সমান হবে না। আমি 10 মার্কসের কোশ্চেন 1 পৃষ্ঠা লিখলাম, আর 5 মার্কসের কোশ্চেন 3 পৃষ্ঠা লিখি, এটা তো কোনো কাজের কথা হলো না। কোশ্চেনের মার্কসের অ্যালোকেশন অনুযায়ী আমার কোশ্চেনটা কতখানি লেন্থ হবে আনসার, সেটা কিন্তু নির্ভর করে। এরপরে এখানে কি করছে, যে আনসার করছে সব পার্ট আনসার করেনি, তোমাকে বলছে যেমন অডিটে অনেক সময় কোশ্চেন থাকে, এখানে রিস্ক আইডেন্টিফাই করো, এবং এই রিস্ক অনুযায়ী এর ইম্প্যাক্ট, তুমি কি অডিট প্রসিডিওর অ্যাপ্লাই করবে সেটা লেখো। এখন তুমি রিস্ক গুলা বের করে চলে গেলা, তুমি ইম্প্যাক্ট অ্যানালিসিস করলো না, তাহলে তো কোশ্চেনের হাফ আনসার হলো, ফুল আনসার তো হলো না। সো ফুল আনসার করতে হবে। এই কোশ্চেনে এক্সামিনার বলতেছে যে সে যে আনসার লিখছে তার কনসেপ্ট ক্লিয়ার না। তো আমি যেমন ওই যে একটা যদিও কিছুদিন দেওয়ার পরে তো দিতে পারি না, আবার ইচ্ছা আছে টিউশন প্রোভাইডারটা আবার রিস্টার্ট করার এই এক্সামের পরে। সো আমি ওটার নামই দিয়েছি কনসেপ্ট ডেভেলপমেন্ট সেন্টার। সো তোমাদের যেটা সবচেয়ে গুরুত্ব দিতে হবে, প্রত্যেকটা বিষয় বুঝে পড়তে হবে। মুখস্থ যদি করতে হয় করো, যে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে এক্সাম দিতে হয়, কিছু যদি মুখস্থ করাই লাগে, বাট ওটা আত্মস্থ করে মুখস্থ করো, বুঝে করো। সেটা বাসায় পড়ো, ক্লাসরুমে টিচারের কাছ থেকে কনসেপ্ট ক্লিয়ার করো, ফার্মের সিনিয়রদের কাছ থেকে কনসেপ্ট ক্লিয়ার করো, অথবা নিজেরা গ্রুপ স্টাডি করো, যেভাবেই হোক ইউ হ্যাভ টু মেক ইউর ক্লিয়ার কনসেপ্ট, ইউ হ্যাভ টু মেক ইউর কনসেপ্ট ক্লিয়ার। কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় 100 বার পড়েও লাভ, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি তোমরা না করো এক্সামিনার কিন্তু মারাত্মক ভাবে বিরক্ত হয়। নিড টু আনসার কোশ্চেন সিকুয়েন্সিয়ালি, তুমি 3 নাম্বার কোশ্চেন সবার আগে লিখতেছো, কোনো প্রবলেম নাই, কিন্তু 3-এর এ বি সি আছে, তুমি প্রথমে সি লিখলা, তারপরে বি লিখলা, তারপরে এ লিখলা, নো, এই কাজ করা যাবে। এ লিখো, তুমি বি পাচ্ছ না, তুমি বির জন্য একটু জায়গা রেখে যে সি লিখো, কিন্তু এরপরে সি লিখবা, বির জন্য জায়গা রাখবা, তোমার এক্সামিনার সারা খাতার মধ্যে হাতড়াবে তোমার কোশ্চেন কোথায় কোনটা লিখছো, এটা কিন্তু এক্সামিনারদেরকে বিরক্ত করে, অ্যানয়েড হয়ে যায় তারা, এই কাজ করা যাবে না। আচ্ছা, আর একটা কাজ আমরা করি না অনেকে, একটা কোশ্চেনের সঙ্গে আর একটা কোশ্চেনের মধ্যে রিজনেবল গ্যাপ মেনটেন করি না। এই গ্যাপ মেনটেন না করলে যেটা হয়, অনেক সময় এক্সামিনার দুইটা মিলে একটা কোশ্চেনের আনসার মনে করে, তাহলে যেটা হয় অনেক সময় তুমি একটা কোশ্চেনের আনসার করো, মার্কস পেলে না। তো যেটা করতে হবে, তুমি যদি একটা পেজের 1/3 বা হাফ মতো তোমার ইউজ করা হয়ে যায়, ওই পেজে আর পরের আনসারটা লেখার কোনো দরকার নেই, তার পরের পেজে চলে যাবে। যদি হ্যাঁ মাত্র 2-3 লাইন লিখছি, পুরো পেজটাই বাকি আছে, তাহলে মাঝখানে 4-5 লাইনের গ্যাপ দিয়ে তারপরে কোশ্চেনের আনসারটা লেখো। একটা রিজনেবল গ্যাপ যদি তুমি মেনটেন না করো, এরকম অবস্থা হতে পারে এক্সামিনার তোমার দুইটা আনসার কি একটা আনসার মিন করে মার্কস দিতে পারে, মার্কস কম দিতে পারে। অনেক সময় বুলেট পয়েন্ট করে করে আনসার লেখা যায়, শুধু ন্যারেটিভ না লিখে বুলেট পয়েন্ট করে করে যদি লিখতে পারো, তাহলে অনেক সময় আনসারটা ক্যাসি হয়। যদি তুমি পারো ওরকম, তাহলে এইভাবে আনসার করলে মার্কস বেশি পাওয়ার সম্ভাবনা। অনেক সময় আমাদের হাতের লেখা ক্লিয়ার না, তোমার হ্যান্ড রাইটিং যদি ক্লিয়ার না হয়, এক্সামিনার যদি বুঝতে না পারে হোয়াট ইউ হ্যাভ রিটেন, তা তোমাকে মার্কস দিবে কি হবে? সো হ্যান্ড রাইটিংটা কিন্তু ক্লিয়ার হতে হবে। নিড টু রাইট দ্য কোশ্চেন হেডিং ক্লিয়ারলি অ্যান্ড কারেক্টলি, এই যে আমি যেভাবে লিখে দিচ্ছি এইভাবে লিখতে হবে। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার একের এ, এইভাবে ক্লিয়ারলি লিখতে হবে। সো এক্সামিনার সিভিউ থেকে আমরা কি পেলাম, আমাকে পুরো সিলেবাসটাকে কভার করতে হবে,
আমাকে আমার কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে, আমাকে পাস্ট কোশ্চেন পেপার বারবার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমি একটা জিনিস ভুলে গেছি, সেটা বলে নি, তারপর তোমাদের কোশ্চেন নিব আরো। সেটা হচ্ছে তোমাদেরকে, এটা আমি আমার এক্সামের রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বলবো, আমার বইয়ে যদিও আছে জিনিসটা। পরীক্ষার হলে কখনো হাল ছাড়া যাবে না। হাল ছাড়া যাবে না মানে হচ্ছে শেষ সেকেন্ড পর্যন্ত, আপ টু দা লাস্ট মিনিট না, লাস্ট সেকেন্ড পর্যন্ত তোমাকে চেষ্টা করে যেতে হবে। এবং আমার রিয়েল লাইফের গল্পটা তোমাদেরকে বলি। আমি যখন প্রথম লেভেল সেকেন্ড লেভেল পাশ করলাম, তখন তো এক্সপেকটেশন বেড়ে গেল যে ফাইনাল লেভেল তো একবারে পাশ করতেই হবে। সো ফাইনাল লেভেলের প্রথম দুইটা পরীক্ষা ট্যাক্স এবং রিপোর্টিং ভালো হলো। থার্ড পরীক্ষা হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এটা আমি আগে থেকেই ধরে রাখছি, আমার 3 লেভেলে একটা করে পরীক্ষা একটু খারাপ হয়েছে, আমি আগে থেকে ধরে রাখছি এই পরীক্ষাটা মনে হয় একটু খারাপ হবে। ভালো কথা, পরীক্ষা দিতে গেছি, 5টা অঙ্ক আসছে, মানে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, 5টা মারাত্মক কঠিন অঙ্ক, আমি দেখলাম একটাও পারি না, মাথা পুরো গরম হয়ে গেছে। তো পরীক্ষার হলে আমি এতদিন যা দেখে আসছি 3 লেভেলে পরীক্ষা দিতে, যে আমার রুমে সবাই বসে থাকে, আমি একা একা লিখি। আর আজকে ঘটনা ঘটছে পুরো উল্টা, আমি তাকায় দেখি সবাই লিখতেছে, আমি একা বসে আছি। এতে মাথা আরো গরম হয়ে গেল যে ঘটনাটা কি ঘটলো। তা প্রায় 20 মিনিট আমি বসেই ছিলাম, আমি চিন্তা করতেছি যে আমি কি করবো, আমি আমি আজকে ফেলই করে যাবো, কোনটা দিয়ে শুরু করবো এটাই আমি বুঝতেছিলাম। পরে কোর্সটার নাম হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ঠিক আছে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের পরে দেখলাম যে একটা লিজের অঙ্ক আসছে। তা আমি চিন্তা করলাম লিজ তো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং দুই জায়গায় করছি, সো লিজ দিয়েই শুরু করি। সো আমার দুর্ভাগ্য হচ্ছে ওই 5টা কোশ্চেনের মধ্যে ওইটা ছিল সবচেয়ে কঠিন কোশ্চেন, এটা আমি বুঝতে পারি নাই। যাই হোক, লিজের অঙ্কটা করা শুরু করছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আমি লিজ অ্যামortization শিডিউলই মিলাইতে পারি না। মাথা আরো গরম হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা 10-20 মিনিট হয়ে গেছে, আমি চিন্তা করতেছি আমি একটা কোশ্চেনে যদি 3 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 10-20 মিনিট খেয়ে ফেলি, তাহলে আমি বাকি কোশ্চেন গুলো কিভাবে আনসার করবো। আমাকে মনে হয় এখানে থামতে হবে। পরে কিছু নোট টোট দিয়ে অঙ্কটা থামলাম। তা আমি মনে করছিলাম যে আমার ওই আনসারটা হয় নাই। তো পরীক্ষা দেওয়ার আরো, পাশ করার আরো 1-2 বছর পরে আমি জানতে পারছি যে না, আমার ওই কোশ্চেনের আনসারটা ঠিক ছিল। আমি একদিন আমার ফ্রেন্ডদেরকে পড়াতে যাচ্ছিলাম, পরে দেখি যে এই জিনিসটা এরকম। আমি বললাম যে তাহলে তো আমার কোশ্চেনের আনসারটা তো হয়েছিল। তো ওরা আমাকে তখন খোঁচা মারে যে তোমার আনসার না হলে কি তোমাকে এমনি এমনি পাস করেছে। তো সেকেন্ড কোশ্চেনটা ধরলাম, কস্ট অফ ক্যাপিটাল। এই কোশ্চেনের মধ্যেও এক বিশাল প্যাচ। তা আমি প্যাচ ছুটানোর জন্য, আমি তো ওই যে বললাম যে আমি খুব কনফিডেন্টলি বিভিন্ন ওয়ার্কিং নোট সোর্স দিতাম, আমি নোট দিলাম যে দিস ইজ দ্য ফার্স্ট ইয়ার অফ দিস কোম্পানি, অথচ অঙ্কের মধ্যে রিটেন আর্নিংস আছে। তো যাই হোক, নোট টোট দিয়ে অঙ্কটা করলাম। থার্ড অঙ্কটা করলাম ওই যে রাইট শেয়ারের অঙ্ক। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে তোমরা যারা পড়ছো বা পড়ো জানো, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে রাইট শেয়ারের অঙ্ক। এই অঙ্কটা পরীক্ষার হলে আহ, নিজেই বোঝা যায় যে অঙ্কটা হইলো কি হইলো না। যখন রাইট শেয়ারের অঙ্কটা আমি করলাম, তখন আমি বুঝতে পারলাম যে এই অঙ্কটা হইছে। তখন আমার মাথায়, মানে আমার নিজের উপরে কনফিডেন্স আসলো যে না, একটা অঙ্ক তো হইছে। তখন আমার মনে হলো যে ডিপ ফ্রিজের ভিতর থেকে মনে হয় আমি আমার মাথাটা বের করছি। একটু ওয়াশরুমে গেলাম, চোখে মুখে পানি দিয়ে এসে, তখন হচ্ছে এমন সময়, আমার বইয়ে ওটা লেখা আছে, ওই সময় ইন্ডিয়ার ক্রিকেট কোচ ছিল চ্যাপেল। চ্যাপেল তখন ওই সৌরভ গাঙ্গুলির ক্যারিয়ার ধ্বংস করার চেষ্টা করতেছিল, এবং সৌরভ যেহেতু শর্ট বল ভালো খেলে না, বাউন্সি পিসে তাকে সে তার ক্যারিয়ারটা চিরতরে ধ্বংস করার জন্য হঠাৎ করে তাকে টিম থেকে বাদ দিচ্ছিল। হঠাৎ করে কি করলো, তাকে সাউথ আফ্রিকায় টেস্ট খেলতে, সিরিজ খেলতে যাচ্ছে ইন্ডিয়া, ওরে দলে নিচ্ছে, দলে নিয়ে একাদশে নিয়ে নামাই দিচ্ছে, জানে যে ও তো ফ্লপ মারবে। তা ওই পিসে ওইবার মনে হয় 2-3টা প্রায় সেঞ্চুরি করেছে, সবচেয়ে হাইয়েস্ট রান সংগ্রাহক ছিল সৌরভ গাঙ্গুলি। তো আমি তখন পরীক্ষার হলে চিন্তা করতেছি যে পরীক্ষার হলে সৌরভ গাঙ্গুলি ওর লাইফে আর কি কামব্যাক করছে, আমি মনে হয় তার চেয়ে বেটার কামব্যাক করতেছি। আমার ফ্রেন্ড চিত্তকে মনে হয় ইয়ে চিনে, ওই সাইফ চেনার কথা চিত্তকে, ও এখন একটা বড় গ্রুপের গ্রুপ সিএফও। চিত্ত আমাকে বলতেছিল যে লাস্ট 10 মিনিট সে পরীক্ষার হলে বসেছিল আর আমার দিকে তাকাইছিল, আমাকে বলতেছিল যে তোর ডান হাত দেখা যাচ্ছে না। আমি দেখলাম তোর ডান হাত দেখা যাচ্ছে না, আর আমার মনে হচ্ছিল আমার ডান হাতকে ডান দিকে ঠেলতেছে আর আমি লিখতেছি। ওই 1 ঘন্টা 20-30 মিনিট আমি একটা কোশ্চেনের আনসার করছি, বাকি সময়গুলোতে আমি বাকি 4টা কোশ্চেনের আনসার।
এবং আমি ছিলাম একমাত্র যে 100% অ্যান্সার করে পরীক্ষার হল থেকে বেরোছি। কিন্তু দুই একবার এরকম হয়েছে যে আমার মনে হচ্ছিল আমি উঠে বের হয়ে যাই ক্লাস থেকে, আমার এক ছোট ভাই আমার পরের ব্যাচের, সেও আমার মতো টানা 2টা লেভেল পাস করছে, ও ওই দিন পরীক্ষার হল থেকে পরীক্ষা না দিয়ে চলে যায়। তা আমি ওকে যাইতে দেখি নাই, ওকে যদি দেখতাম হয়তো আমিও বের হয়ে যেতাম। তো এইটা তোমাদের বলার উদ্দেশ্য হচ্ছে যে শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে, হাল কখনোই ছাড়া যাবে না, শেষ রক্তবিন্দু দিয়ে শেষ সেকেন্ড পর্যন্ত তোমাকে পরীক্ষার হলে চেষ্টা করে যেতে হবে প্রত্যেকবার। তাহলে দেখবা যে সাফল্য তোমার হাতের মুঠোয় ধরা দিতে বাধ্য। সো দিস ইজ অল অ্যাবাউট মাই টুডে সেশন। আমি জানি না তোমাদের 1-2 ঘন্টা সময় নষ্ট হলো নাকি কাজে লাগলো, আল্লাহ ভালো জানে। ভাই অনেক উপকার হলো তো ভাই, আমরা জানলাম অনেক কিছু। সো তোমাদের ভিউ শেয়ার করো। এক হচ্ছে তোমরা তোমাদের ভিউ শেয়ার করো আজকে সেশন সম্পর্কে, অথবা কোশ্চেন করো, যে যেটা করতে চাও শুরু করো, এক একজন করে শুরু করো। ভাই আমার একটা কোয়েশ্চেন আসছিল। বলো। আমি এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট করতে তো আমাকে বুঝতে হবে কোন কোশ্চেনটা মানে কতখানি অ্যান্সার লেখা উচিত, এইটা আমি মানে বুঝতে পারি না, কনফিউজড হয়ে যাই, বড় করে লিখবো না ছোট করে লিখবো, কোন মার্কেটটা কতটুকু হওয়া উচিত, এই বিষয়ে যদি একটু বলতেন। এটা তোমার বাসায় প্র্যাকটিস করে বুঝতে হবে তোমার সামর্থ্য কতখানি, বাসায় ঘড়ি ধরে প্র্যাকটিস করে তোমার সামর্থ্য কতখানি এটা বোঝার চেষ্টা করতে হবে। আর কোশ্চেনটা তোমরা যেটা করতে পারো, সেম কোশ্চেন তো আসে না আইসিবি তে, আমি আরেকটা বার্গেনিং করতেছি, সে বার্গেনিংটা এখনো আলোর মুখ দেখে নাই, কখনো দেখবে কিনা জানি না। যে আমি বলছি যে আপনার প্রতিবার একই লেন্থের কোশ্চেন দেন, যদি একটা কোর্সে প্রতিবার 7টা কোশ্চেন আসে তো প্রতিবার 7টাই দেন। আইসিডাব্লিউ এবং এসএসসি তে কিন্তু তাই আসে, আমাদের কোনোবার 5টা আসে, কোনোবার 7টা আসে, কোনোবার 10টা আসে। এটা যেটা হয় একটা স্টুডেন্টের পরীক্ষার হলে যে টাইম ম্যানেজমেন্টে খুব প্রবলেম হয়ে যায়। তোমরা যেটা করতে পারো, পরীক্ষার হলে কোশ্চেনের মার্কস অনুযায়ী টোটাল সময় দিয়ে তোমরা ওটাকে ভাগ করে ফেলতে পারো, ভাগ করে একটা কোশ্চেনে কতখানি সময় সে দাবি রাখে সেইটা তোমরা ক্যালকুলেট করে ফেলতে পারো শুরুতে। এটা করে ওই অনুযায়ী ওর মধ্যে তার যে সাব সেকশন গুলো থাকে, সাব পয়েন্ট গুলো থাকে, সেই অনুযায়ী তোমরা কোশ্চেনের জন্য মার্কস অনুযায়ী তোমরা ওই টোটাল টাইমটা যে একটা কোশ্চেন পেলো তখন ওই 2-3টার মধ্যে এভাবে ভাগ করে দিতে হবে। এইভাবে তোমাকে শুরুতেই প্ল্যানিংটা করে দিতে হবে, একদম অ্যান্সার অ্যান্সার লেখার আগে ওই যে স্ক্রিন থ্রু দিয়ে কোশ্চেন র্যাঙ্কিং ট্যাঙ্কিং করলা, ওই সময় তোমাকে কোনটার জন্য কত মিনিট টাইম, তোমাকে ওই মার্কস অনুযায়ী টোটাল মার্কস অনুযায়ী 3.5 ঘন্টাকে ভাগ করে দিতে হবে। বলো, এক একজন করে তোমাদের আজকের সেশন নিয়ে ভিউ শেয়ার করো অথবা কোশ্চেন করো, যার যেটা মনে চায় করো। আমি ভাইয়া। সবার কাছ থেকে শুনছি। ভাইয়া প্রথমে ভাই থ্যাংক ইউ ভাই, অনেক হেল্পফুল ছিল। মানে বেসিক্যালি ভাই আমাদের তো সবারই মানে মোটামুটি প্রিপারেশন যাই থাকে, ওইটা ভাই টেকনিক ইউজ না করলে ভাই এটা আসলে খুবই মানে টাফ হয়ে যায় পাস করাটা। কারণ আমাদের যে কোশ্চেন, এই কোশ্চেনের টেকনিক এবং এই টুলস গুলো যদি ইউজ না করা হয়, 3.5 ঘন্টার ভিতরে এইভাবে কোশ্চেন অ্যান্সার করা সম্ভব না, যে বড় কোশ্চেন থাকে। তো তো ভাই যা আসলে আমরা যারা জয়েন করেছি তাদের জন্য আসলে খুব উপকারী হয়েছে। থ্যাংক ইউ ভাই আপনাকে, আপনার এত টাইমটা নষ্ট মানে দিয়েছেন আমাদেরকে। তো থ্যাংক ইউ ভাই, আমরা আশা করি ইমপ্লিমেন্ট করতে পারবো পরীক্ষা হলে যে আজকে যা শিখলাম। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ, বলো। ভাইয়া, যদি অডিটের ক্ষেত্রে যে আমরা স্পেসিফিক যদি কোনো স্ট্যান্ডার্ড বা আবার ল এর ক্ষেত্রে যদি আমরা যদি এইভাবে ডিরেক্টলি কোনো ল ইউজ না করে অ্যাজ পার ল বা অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট বা আমরা যদি অ্যাজ পার অডিট স্ট্যান্ডার্ডস এইভাবে কথাগুলো যদি লিখি, তাহলে কি ভাই কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে কিনা যদি স্পেসিফিকলি কোনো কিছু না উল্লেখ করি? না, এরকম রেফারেন্স এভাবে না লেখাটাই উচিত। কারণ তুমি অ্যাজ পার অডিটিং স্ট্যান্ডার্ড বলতেছো, অডিটিং কোন অডিটিং স্ট্যান্ডার্ড আছে সেটা যদি বলতে না পারো তাহলে তোমার এইভাবে লেখা উচিত না। তুমি এমনি আনসারটা লিখে দাও, কিন্তু অ্যাজ পার অডিটিং স্ট্যান্ডার্ড বলতেছো কিন্তু তুমি স্ট্যান্ডার্ডটা বলতে পারলে না, এটা তো খুব একটা গর্হিত কাজ হয়ে গেল। এটা তুমি বলতে পারো একটা কোশ্চেনে একবার বলতে পারো, কিন্তু বারবার সব কোশ্চেনে তুমি বারবার অডিটিং স্ট্যান্ডার্ড, বারবার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলছে, এটা তুমি বলতে পারো, এটা খুবই নেগেটিভ হবে তোমার জন্য। ভাই যদি কোনো মানে ম্যাথমেটিক্যাল কোশ্চেন, বিশেষ করে ট্যাক্স বা এফএম এর কোনো কোশ্চেনে যদি ভুল থাকে, তখন আমরা ওটা কিভাবে অ্যান্সার করব? মানে কোশ্চেনটা একটু ভুল আছে। কোশ্চেনটা ভুল আছে, তুমি যদি কনফিডেন্টলি জানো এইটা সঠিক কি হবে তাহলে প্রথমেই নোট দিতে পারো, নোট দিয়ে তুমি অ্যান্সারটা করতে পারো, অথবা যেভাবে আছে ওইভাবে করলে যে অ্যান্সার হয় সেটা তুমি করতে পারো। যেমন আমি তোমাদেরকে বলি আমার রিয়েল লাইফে 2টা এক্সাম্পল দেই। তো আমার ওই যে প্রথম পরীক্ষাটা যেটা বলছিলাম ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, আমাদের ওইখানে একটা নন প্রফিটের অঙ্ক আসছিল। তা নন প্রফিটের তো অঙ্কের মধ্যে একটা রিসিভ পেমেন্ট অ্যাকাউন্ট থাকে। তা রিসিভ পেমেন্ট অ্যাকাউন্টের একটা ফিগার ছিল 35,000।
35,000 কিন্তু কমা ছিল তিনের পরে কমা, আসলে এটা হবে 3500, ভুল করে একটা শূন্য বেশি ছিল। তো সবাই 35,000 দিয়ে অঙ্ক করছে, পরীক্ষার হলে পুরো তোলপাড় হয়ে গেছে, এমনি কঠিন কোশ্চেন, কেউ মিলাইতে পারতেছে না। তা আমারও প্রথম চান্সে মিলে নাই, আমি ভুল করে তিনের পরে কমা ছিল, তো আমি 35,000কে 3500 পড়ছি। তো এরপরে আমার অঙ্কটা মিলে গেছে। আমি বলছি আমার তো মিলে গেছে, এই কথা আমি কেন বললাম, সবাই আমার উপরে হামলে পড়ছে, এই অঙ্ক মিলবে না, আপনার কেমনে মিলবে? আমি বললাম ভাই আমার কস্ট অ্যাকাউন্টিং এর আনসার করতে হবে, আপনারা আপনাদের কাজ করেন। তো আমি কিন্তু পরীক্ষার হলে বুঝি নাই যে কোশ্চেনে ভুল ছিল, আমি ওয়ার্কিং নোটও এই জন্য দেই নাই, কিন্তু আমি কিন্তু পাস করছি, কারণ আমি নিজের অজান্তেই সঠিক করে নিয়েছি। কিন্তু এটা উচিত হচ্ছে একটা মানে আমি আমি এটা করতে পারতাম, আমার যদি অঙ্ক না মিলতো, সেকেন্ড চান্সে না মিললে আমি যেটা করতাম, সবাই যেটা বোকামি করছে, এইখানে রিসিভ পেমেন্ট অ্যাকাউন্ট হচ্ছে ট্রায়াল ব্যালেন্সের মতো, আমি ট্রায়াল ব্যালেন্স মিলাইতাম, ট্রায়াল ব্যালেন্স মিলাইতে যে যখন মিলতো না, তখন আমি পার্থক্যটা খুঁজে পাইতাম, তাইলে আমি ওইটা নোট দিতাম, যেহেতু আমার মিলে গেছে আমি ওই কাজটা করি নাই। সো কারেক্ট করে যদি তুমি নিতে পারো, যদি তুমি কনফিডেন্ট থাকো, তাহলে শুরুতে নোট দিতে হবে যে কোশ্চেনের জিনিসটা এই হবে, ভুলে এইটা আছে, এটা দিয়ে তারপর করতে হবে। আর তুমি যদি কনফিডেন্ট না হও, তাহলে ভুল সংশোধনের চেষ্টা করা যাবে না, ওই কোশ্চেনে যা আছে অ্যান্সার করতে হবে। যেমন আরেকটা উদাহরণ দেই, আমাদের সেকেন্ড লেভেলে ছিল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, সেকেন্ড লেভেল আমি আর আমিন ভাই পাশাপাশি বসে পরীক্ষা দিয়েছি, আমি সামনে আমিন ভাই পিছনে, এরকম সিট পড়ছিল। ট্রান্সফার প্রাইসিং এর একটা অঙ্ক ছিল, অঙ্কে ওই যে বাই অর মেক ডিসিশন দিতে হয়, এরকম একটা অঙ্ক ছিল। লাস্টে দুইটা রিকোয়ারমেন্ট, অঙ্কের তিনটা রিকোয়ারমেন্ট। তো অঙ্কের মধ্যে আমি আবার কি করছি, ওই অঙ্কের মধ্যে ওই শূন্য আগে করতো কি, ওই শূন্য কম বেশি করে অঙ্কের ফিগার চেঞ্জ করতো, এখানে করছে উল্টা, আগেরটাতে শূন্য বেশি ছিল, ওই যে যেটা বললাম নন প্রফিটে, আর এখানে করছে কি শূন্য একটা কম আছে। তো এবারও আমি আল্লাহর অশেষ রহমতে আমি শূন্য একটা বেশি ধরে, গ্যারিসন থেকে একটা অঙ্ক আসছিল, আমি কিন্তু বুঝি নাই, শূন্য একটা বেশি ধরে অঙ্ক করে আমার অঙ্ক শেষ, আমি আর একটা অঙ্ক করতেছি। আমার আমিন ভাই পিছন দিক থেকে বলতেছে, "এই মামুন এই ট্রান্সফার প্রাইসিং এর অঙ্ক করছো?" আমি বললাম হ্যাঁ ভাই করছি তো। সে আবার বলে পরের দুইটা রিকোয়ারমেন্ট তো করা যায় না। আমি বললাম বলেন কি, আমি তো সবই করছি। বলছে না তুমি দেখো তো কি করছো। পরে আমি ইয়ে করে দেখি, আমার বলে এই ফিগারটা কি করছো, তা আমি যে ফিগার বলতেছি, বলতেছে প্রশ্নে তো শূন্য একটা কম আছে, তুমি একটা বেশি কোথায় পাইলা? তা আমি তো আন্দাজেই ওটা আমার অজান্তেই, মানে এটা আল্লাহর রহমত, আমার একটা ফিগার বেশি ধরা হয়ে গেছে। আমি পরে বুঝছি, আমি বললাম যে ভাইয়া দেখেন যে কোশ্চেন সেট করছে, ও সব জায়গায় থেকে শূন্য বাদ দিতে দিতে এইখানে শূন্য মানে বাড়াইতে, এখানে শূন্য বাড়াইতে ভুলে গেছে। সো আপনি দুইটা, আমি যেহেতু করে ফেলছি আমি আর চেঞ্জ করবো না, আমি একটা নোট দিয়ে দিচ্ছি। আপনি বেটার হচ্ছে শূন্য বাড়ায় অঙ্ক দুইটা করা, কারণ দুইটা রিকোয়ারমেন্ট যদি আপনি না করেন, এক্সামিনার কিভাবে বুঝবে যে আপনি অঙ্কটা পারেন? এটা করতে পারেন। অথবা আপনি যদি না করতে চান সময় বাঁচানোর জন্য, তাহলে আপনি বলতে পারেন যে এই কোশ্চেনে যে ইনফরমেশন দেওয়া আছে এটা দিয়ে পরের দুইটা রিকোয়ারমেন্ট করা যায় না। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এখন অবস্থা ঘটনার পরিপ্রেক্ষিতে তোমাকে ডিসিশন নিতে হবে কখন তুমি কি করবা। বাট যেটা করতে হবে সেটা কনফিডেন্টলি করতে হবে, এবং সেটার জন্য ওয়ার্কিং নোট দিতে হবে যতখানি সম্ভব। আর কেউ কিছু ভাই বলতে একটা চাও? কথা বলতে চাচ্ছিলাম, জি ভাই একটা কথা বলতে হ্যাঁ বলো। চাচ্ছিলাম। আচ্ছা ভাই, ওই আপনি তো অনেক টেকনিকের কথা বললেন, তারপরে অনেক সমস্যার কথা বললেন, অনেক সলিউশনও দিলেন, কিন্তু দেখা যায় কি আহ, পরীক্ষার শেষে গিয়ে 5-7 মার্ক বাদই পড়ে যায়, ওটা অ্যান্সার করা সম্ভবই হয় না, টাইমই পাই না, মানে যে 2বার এক্সাম দিয়েছি আর কি। শোনো, ভালো ভালো আনসার করলে হুম। 80-90 মার্কের আনসার করা লাগে না পাস করার জন্য, 70-80 মার্কের ভালো আনসার করলেও পাস করে। কিন্তু সেই আনসার গুলো কোয়ালিটি সম্পন্ন আনসার, তোমরা যে আনসার করো তোমাদের আনসার থেকে ভুলে ভরা, এজন্য 100 করেও পাস করো না, কখনো 100 মার্কের আনসার করার দরকার নেই। এটা আচ্ছা মাথায় আচ্ছা। রাখবে, তুমি চেষ্টা করবা, কিন্তু পাস হুম। করতে গেলে 100 মার্কসের আনসার করতেই হবে এমন কোনো কথা হুম। নেই। নেভার আচ্ছা। এভার। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। সাইব, তোমার কিছু বলার আছে? সাইব নাই, তানজিল সাইব নাই, তো ঠিক আছে। সবার জন্য শুভকামনা, সবাই ভালো করে পরীক্ষা দাও। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যেগুলো বলেছি আমার নিজের আঙ্গিকে বা তোমাদের লেভেলে যতটুকু নেমে বলা যায় ততটুকু নেমে আমি বলেছি, কিন্তু প্রত্যেকটা মানুষই ইউনিক, আল্লাহ প্রত্যেকটা মানুষকে আলাদাভাবে সৃষ্টি করেছে। So, তোমাকে যেটা করতে হবে, সবার কাছ থেকে ভালো ভালো কথাগুলো শুনে নিজের টেকনিক অ্যাপ্লাই করে, নিজের মতো, ওই যে যেটা বলে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, নিজের মতো করে কাস্টমাইজ করে নিয়ে আমার এই টেকনিক গুলো তোমাকে ব্যবহার করতে হবে। আমার মতো অ্যাজ ইট ব্যবহার করতে গেলে অনেক সময় হিতে বিপরীত হতে পারে, তো ওই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ সেশনে জয়েন করার জন্য।